আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণী অর্থাৎ অ্যানালিস্ট, বিনিয়োগকারী এবং যারা বিগিনার সকল স্তরের ভাই বোনদেরকে ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা বাই দিস টাইম আমার চ্যানেলটায় সাথে আছেন, আহ, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করছি এবং আমার ওয়েবসাইটে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ব্যবহার করে আপনি কিভাবে আপনার তথ্যভিত্তিক আপনার সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে আসলে আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করছি যে আমার ক্যাপিটাল ইনসাইট বিডির মধ্যে কি কি টুলস আছে এবং সেগুলো দিয়ে আপনি কিভাবে স্মুথলি আপনার ব্যবসা বা অ্যানালিসিসটা আপনাকে করতে পারবেন বা আপনাকে সহযোগিতা বা আপনি পেতে পারেন সেখান থেকে। তো আমি আসলে আজকে খুব ডিপে যাব না, একেবারে ফাউন্ডেশন যারা বিগিনার, যারা নতুন শেয়ার ব্যবসায় যুক্ত হচ্ছেন বা হবেন, অথবা এমনও আছেন যারা আপনার আগে থেকে আছেন এক্সপার্ট, তারপরেও আছে অনেক সময় যে খুঁটিনাটি জিনিসগুলো আমরা অনেকেই ভুলে যাই বা অনেকের সেভাবে ডেপ জানা থাকে না, বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, তারা অনেক সময় অনেক জিনিস অত ডিপে যেতে পারেন না। তা আমি আজকে আসলে একেবারে ফাউন্ডেশন জিরো থেকে আমি একটা কোম্পানির গঠন এবং এই যে শেয়ার বা স্টক আমরা যাই বলি বা বন্ড, মিউচুয়াল ফান্ড, এগুলোর আসলে একটু ফিচার্স বলে আমি আমার ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবো যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আমার সব তথ্যগুলো ওখান থেকে নেওয়া, কিন্তু ওইখানে যেভাবে আছে আপনার অ্যানালিসিস করে বের করা খুবই টাফ ব্যাপার। তা আমি যে কাজটা করছি আপনাদেরকে সেই তথ্যগুলো নিয়ে আপনাকে রেডি করে দিচ্ছি, যাতে করে আপনি আপনার সিদ্ধান্তটা বুদ্ধিমত্তা খাটিয়ে আপনি দেখে বুঝতে পারেন। আপনার সামনে আমি ডিসপ্লে করতেছি ঠিকভাবে। তো প্রথমে আমি বলতে চাই যে আজকের যে আলোচনা আসলে বিগিনারদের জন্য, কিন্তু যারা এক্সপার্ট তারাও যদি একটু শুনেন, 10টা মিনিট সময় আপনার নষ্ট হলে এমন কিছু হবে না, কাজের ফাঁকে ফাঁকে আপনি শুনতে পারবেন আমার এই বক্তব্যটা। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা যে শেয়ার বা ইনস্ট্রুমেন্ট নিয়ে কেনা কেনা বেচা করি বা যে কিনতে চাই, সে আসলে এর উদ্ভবটা কিভাবে হয়েছে এবং এটার আসলে আমরা কি কেন কিনি সেটা। তো মেইন এটা আমরা জানি যে কোম্পানির যে গঠন সেটা হলো 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিটা গঠিত হয় এবং পরবর্তীতে বাংলাদেশে 1994 সালে সেই আইনটা সংশোধন করা হয়। তো এই আইন মূলে একটা কোম্পানি তৈরি হয়। কোম্পানি কি করে, কোম্পানি যারা উদ্যোক্তা থাকে, স্পন্সর শেয়ার হোল্ডার বলি, তারা কি করে কোম্পানিটা তৈরি করে, করার পরে এটার যেহেতু কোম্পানির উদ্দেশ্য থাকে একটা বড় আকারের, তো এর তো অনেক পুঁজির দরকার, যে কারণে ওনাদের পক্ষে সম্ভব হয় না পুরো পুঁজিটা দেওয়ার। তখন ওনারা কি করে, দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিলগুলো সংগ্রহ করে ব্যবসা বাড়ানোর জন্য। তার মধ্যে দীর্ঘমেয়াদী যে উৎসগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে শেয়ার বা শেয়ার বা স্টক আমরা যেটাই বলি, যখন একটা শেয়ার ফুললি পেড আপ হয়ে যায় তখন সেটাকে আমরা স্টক বলি অ্যাকচুয়ালি। তো সে শেয়ার ইস্যু করে কোম্পানি কি করে টাকা সংগ্রহ করে, এটা তার দীর্ঘমেয়াদী উৎস। আবার বন্ড ইস্যু করে অথবা ব্যাংকে ঋণ নিয়ে বিভিন্ন উৎস থেকে কোম্পানি ফান্ডগুলো সংগ্রহ করে করে বিনিয়োগ করে প্রফিট করে সেখান থেকে। তো এইখানে বুঝতে হবে যে কোম্পানির, আমরা এখানে আজকে আলোচনা করতেছি আমি যেটা মেন, যে এই যে শেয়ার বা বন্ড, এইটার বা অগ্রাধিকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এটা নিয়ে একটু আমি ক্যারেক্টারিস্টিক্সটা বলে আমি কিভাবে আমার এই ওয়েবসাইট দিয়ে আপনি সেই অ্যানালিসিস গুলো করবেন ফাউন্ডেশন লেভেলে, আমি সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে যে মূল বিষয় হচ্ছে, কোম্পানি যখন বন্ড ইস্যু করে টাকা সংগ্রহ করে, এটা কিন্তু একটা ঋণ ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ দেখবেন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বন্ড খুব একটা বেশি নেই, হাতে গোনা দু চারটা আছে। তো সেই বন্ডে কি থাকে, বন্ডে ফেস ভ্যালু এবং ইন্টারেস্ট রেট লেখা থাকে এবং কতদিন পর পর কুপন পেমেন্ট, কতদিন পর পর সেই ইন্টারেস্টটা দিবে, এটা লেখা থাকে। অর্থাৎ এটা একটা ঋণ ইনস্ট্রুমেন্ট। এইটার আপনি যদি এটা বন্ড কিনেন, বন্ডের গায়ে যে পরিমাণ বা ইস্যু করার সময় যে রেট বলেছে সেই রেটে কোম্পানি আপনাকে টাকা দিবে। এটা কোনো কম বেশি হবে না। তাহলে এটা একটা ঋণ ইনস্ট্রুমেন্ট। তাহলে আপনার বেশিও পাবেন না, কমও পাবেন না, ফিক্সড।
তো এরপরেও কোম্পানির বন্ড সরকারি ইয়ে না কিনে কোম্পানিটা কিনে, কারণ কোম্পানিটা একটু রেট বেশি থাকে, যদি কোম্পানির রেটিং ভালো থাকে তখন ওইটুকু রিস্ক নেই, যে একটু বেশি মুনাফা করে, উইদাউট রিস্ক নো রিটার্ন। সো অতিরিক্ত রিস্ক নেওয়া হয় যে আপনার প্রফিটটা একটু বেশি হবে এই কারণে। তো এখন বন্ডটা আমরা বাদ দিলাম, এবার অগ্রাধিকার শেয়ারে আসি। অগ্রাধিকার শেয়ারটা কি? অগ্রাধিকার শেয়ার হয়েও কিন্তু বন্ডের মতো স্পেসিফিক লেখা থাকে কত পার্সেন্ট ডিভিডেন্ড পাবে, 15% বা 10%। অর্থাৎ যে পার্সেন্ট লেখা থাকে সেই পার্সেন্ট হারে সে ডিভিডেন্ড পাবে। কোম্পানি যতই বেশি প্রফিট করুক সে ওর চেয়ে বেশি দিবে না। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মালিকরা ওখানে যে ইনস্ট্রুমেন্টের গায়ে ইস্যু করার সময় যেটা লেখা থাকে যে 15% বা 10% ডিভিডেন্ড পাবে, কোম্পানি যদি 20%ও প্রফিট করে, 50%ও প্রফিট করে, কিন্তু সে বেশিটা পাবে না। আবার যদি কোম্পানি লস করে তাহলে সে পাবে না, কারণ এটা শেয়ার। এটা এটা দুই রকম বৈশিষ্ট্য। বন্ড হোল্ডার আর শেয়ার হোল্ডার মধ্যে পার্থক্য হলো, বন্ডের যে বন্ড কিনেছে তার টাকাটা কোম্পানিকে দিতে হবে, না দিলে সে মামলা করবে। সে হলো আইনগত ব্যবস্থা নিয়ে কোম্পানিকে দেউলিয়া করে দিতে পারবে। কিন্তু যদি শেয়ার হোল্ডার যারা, তারা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ তারাই তো মালিক। শেয়ার হোল্ডাররাই অ্যাকচুয়ালি কোম্পানির মালিক। তো এইখানে তাহলে অগ্রাধিকার শেয়ারে কি হলো? অগ্রাধিকার শেয়ারে হচ্ছে যে যে পরিমাণ ইস্যু করার সময় যে পরিমাণ ডিভিডেন্ড কলা বলা থাকবে সেটুকু সে দিবে, এর কম বেশি হবে না। আচ্ছা, এবার আসে আমাদের মেন ক্রেজটা হচ্ছে এমনি শেয়ার বা স্টক যেটাকে বলি, যেটা নিয়ে আমরা বেশি ক্রেজি আমরা কেনা বেচা করি। তো সেটা কি? কোম্পানি যখন ফান্ড ইস্যু করে, তার ফান্ডের প্রয়োজন হয়, তখন সে শেয়ার ইস্যু করে। তো শেয়ার জেনারেল পাবলিকের কাছে আইপিও এর মাধ্যমে সে ফার্স্ট মার্কেটে ঢুকে, যেটাকে বলি আমরা ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এটা দিয়ে সে কোম্পানিকে প্রথম সে মার্কেটে ঢুকে, সেকেন্ডারি মার্কেটে সে প্রবেশ করে প্রথম অবস্থায়। যখন সে সেটাকে বলে প্রাথমিক প্রাথমিক বাজার। অর্থাৎ যখন আইপিও ইস্যু করে কোম্পানি টাকা সংগ্রহ করে, এটাকে বলি প্রাথমিক বাজার। এরপরে কোম্পানি যখন টাকাটা তুলে নিল, শেয়ারটা চলে গেল ইয়াতে, স্টক এক্সচেঞ্জে, তখন সেই শেয়ারগুলো আবার হার বদল হয়, একজন কেনে একজন বেচে, যেটাকে রেগুলার ট্রেডিং বলি আমরা, যে কাজগুলো আমরা করে থাকি। তো এখন এই শেয়ারের তাহলে আমরা কি বুঝলাম? যে শেয়ার যখন আমরা কিনি একটা কোম্পানির, আমরা কিন্তু কোম্পানির মালিকানা কিনছি, কোম্পানির মালিকানা কিনছি। তাহলে কোম্পানির মালিক কি পাবে? যদি বন্ড কিনতাম আমি, তাহলে ইন্টারেস্ট পেতাম, অর্থাৎ আমি তখন কোম্পানির মালিক হতাম না, আমি তখন কোম্পানির কাছে আমার পজিশন হতো আমি কোম্পানিকে ঋণ দিয়েছি। আমি বন্ড কিনেছি, কোম্পানি টাকা নিয়েছে, মানে কি আমি কোম্পানিকে ঋণ দিয়েছি টাকা। কিন্তু আমি কোম্পানির যদি আমি 100টা শেয়ার কিনি, কিনে আমি 1000 টাকা দেই বা 1 লাখ 10,000 টাকা দেই, 10,000 টাকার শেয়ার কিনে আমি, তার মানে কি আমি এই 10,000 টাকার কোম্পানির কি মালিক? আমি আমি মালিক। অর্থাৎ মালিক কখন পাবে টাকা? সব খরচ বরচ বাদ দেওয়ার পরে মালিক কি করবে? অর্থাৎ ব্যবসা করার পরে একটা কোম্পানি ব্যবসা করবে, তার কর্মচারীদের বেতন দিবে, ব্যাংকের সুদ দিবে, বন্ড নেওয়া থাকলে বন্ডের সুদ দিবে, অন্যান্য খরচ সব মেটাবে। মেটানোর পরে সরকারের ট্যাক্স, নেট যে প্রফিট হবে বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স দিবে, দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নেট প্রফিট। সেই নেট প্রফিটের একটা অংশ কি হবে? কোম্পানি শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা কোম্পানির মালিক, যারা শেয়ার কিনেছে, যারা শেয়ার হোল্ডার, স্পন্সর হতে পারে বা এমনি আমরা কমন শেয়ার হোল্ডার, আমরা যারা স্টক এক্সচেঞ্জ থেকে আইপিওর মাধ্যমে হোক বা সেকেন্ডারির মাধ্যমে শেয়ারটা কিনছি, তাহলে আমরা পাবো সেই প্রফিটের অংশ। তাহলে কোম্পানি কি দিবে আমাকে? আমাকে শেয়ার কিনলে পরে আমি কোম্পানি থেকে কি পাবো? আমার আয়ের উৎস কি? আমার আয়ের উৎস হলো কোম্পানি আমাকে ডিভিডেন্ড দিবে। সেই ডিভিডেন্ডটা দুইটা ফর্মে হতে পারে, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার। যদি ক্যাশ দেয় তাহলে তখন আসতেছে এখানে আবার ক্যাশ যখন ডিভিডেন্ড দিবে, তখন এখানে ডিভিডেন্ড ইল্ড একটা শব্দ আমরা শুনে থাকি। তো ডিভিডেন্ড ইল্ডটা কি? আসলে যে আমি একটা শেয়ার কিনে কত টাকা ডিভিডেন্ড পাইলাম, এবং ওই শেয়ারটা আমি কিনতে কত টাকা খরচ করেছি, এখন মার্কেটে শেয়ারটার দাম কত। অর্থাৎ ডিভিডেন্ডের অ্যামাউন্টকে একটা প্রতি শেয়ারের যে ডিভিডেন্ড অ্যামাউন্ট, ডিভিডেন্ড পার শেয়ার, সেটাকে আমি যদি ওই শেয়ারের মূল্য দিয়ে ভাগ দিই, দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড বেশি হলে তখন সেটা লাভজনক, সেটা লাভজনক। আমি 10 টাকা একটা শেয়ার কিনে আমি 1 টাকা হলো পাইলাম, ডিভিডেন্ড পেলাম। আর আমি 100 টাকার শেয়ার কিনে 2 টাকার ডিভিডেন্ড পেলাম, তাহলে নিশ্চয়ই আমি 10 টাকা দিয়ে কিনে যেটা কিনছি, 1 টাকার আমি ডিভিডেন্ড পেয়েছি। এটা আমাকে, এটাই আমাদের লাভ বেশি। তো কোম্পানি সবসময় ডিভিডেন্ড দিবে কিসের উপরে? যখন 15% বলে বা 20% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো বা 100% ক্যাশ, তখন দিবে কিন্তু ফেস ভ্যালুর উপরে। আমার একটা শেয়ারের দাম 10 টাকা, আমি বাজার থেকে 100 টাকায় কিনেছি, কোম্পানি 10% ডিভিডেন্ড দিবে, তাহলে আমাকে কি 100 টাকার উপরে দিবে?
আমি তো 100 টাকা দিয়ে কিনেছি বাজার থেকে, নাকি 10 টাকার উপরে দিবে? কোম্পানি আসলে দিবে 10 টাকার উপরে, কারণ এটার ফেস ভ্যালু, এটার অ্যাকচুয়াল মূল্য হচ্ছে, কোম্পানির কাছে মূল্য 10 টাকা, কিন্তু বাইরে বিক্রি হচ্ছে এটার দাম 100 টাকা। কেন 100 টাকা? যে ওই কোম্পানি ভালো ব্যবসা করছে, ভালো ডিভিডেন্ড দেয়, 100%, 200%, 300%, 400% ডিভিডেন্ড দেয়, তার তার ওই কোম্পানির প্রসপেক্ট ভালো, সে ডিভিডেন্ড দেয় বেশি, সে আয় বেশি হয় এখান থেকে, কাজে এটা বেশি দাম দিয়ে কখন এরা কিনে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমি যখন একটা শেয়ার কিনছি, তাহলে আমি কি কিনছি? আসলে আমি কিনছি একটা ওনারশিপ, আমি একটা মালিকানা কিনতেছি ওই কোম্পানির, একটা মালিকানা কিনছি। তাহলে মালিক কে হয়? সব খরচ বারচ বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই মালিক পাবে। তাহলে আমাকে দেখতে হবে যে আমি যখন একটা শেয়ার কিনতেছি, তাহলে ওই কোম্পানির অ্যাকচুয়ালি প্রফিটের পজিশনটা কি, ওই কোম্পানির মূলধনের কাঠামো কি, অনেকগুলো বিষয় আমাকে দেখতে হবে। দেখার পরে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি এই কোম্পানিতে আমি বিনিয়োগ করব কিনা, এই কোম্পানির শেয়ার আমি কিনবো কিনা। তো এখন আমি আপনাকে, এখন প্র্যাকটিক্যালি আমি আমার ক্যাপিটাল ইনসাইডের বিডির, আপনি কোথায় ঢুকবেন, ঢুকে কি কি জিনিসগুলো আপনি আগে একদম প্রাথমিক অবস্থায় আপনি দেখবেন। তো আমি আগে সেখানে যাচ্ছি, এবং যাওয়ার পরে আমি সেগুলোর ব্যাখ্যা আপনাদেরকে আমি দিচ্ছি। তো আমি ক্যাপিটাল ইনসাইড বিডিতে আগে যাই, আপনাদেরকে শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। আমি, ইয়েস, হ্যাঁ, আমি গুগলে, সরি, দিস ওয়ান, নো, actually I have to go there, please wait. সো আমি কি করব, আমি আমার ওয়েবসাইটে এখন ঢুকবো, ঢুকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোথায় যে কিভাবে দেখবেন এটা। ক্যাপিটাল ইনসাইড বিডি, yes, I am going to stop this share and then I am going to show you again. আচ্ছা, এইটা আমার ওয়েবসাইটের হোম স্ক্রিন, এইটা ক্যাপিটাল ইনসাইড বিডি। এখানে গেলেন, আপনি যাওয়ার পরে এখানে মেনু আছে দেখবেন। আমি যদিও এটার এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এইখানে দেখেন আমি বাংলা মেনু করেছি, এগুলো কিন্তু বাংলা ছিল না আগে। আমি দেখলাম যে ইংরেজিতে দেওয়াতে অনেকে আপনারা পড়েন না, বা ঢুকতে চান না, বুঝতে চান না, মানে আগ্রহ বোধ করেন না, এই কারণে আমি এটা বাংলা করে দিয়েছি মেনুগুলো, যেগুলো বাংলাদেশি রিলেটেড, আর যেগুলো ইউএস রিলেটেড সেগুলো এখনো ইংলিশ আছে। তো এইখানে ঢুকবেন আপনি স্টক অ্যানালিসিস, যার পর প্রথম যে মেনুটা আছে, ডিএসসি তালিকাভুক্ত স্টকের আপনার সমূহের বেসিক তথ্য, এই প্রথম মেনুটা, এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি এই স্ক্রিনটা আসবে। আসার পরে আপনি এইখানে কিছু জিনিস বলা আছে যে এখানে কি কি পাবেন আপনি। তো এইখানে পাবেন ট্রেডিং কোড, কোম্পানির নাম, ইনস্ট্রুমেন্ট টাইপ, সেক্টর, অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন, মোট ইস্যুকৃত শেয়ার, এবং সর্বশেষ এজিএম সংক্রান্ত সব তথ্য পাবেন আপনি এখানে। তাহলে আমরা একটু দেখি যে আসলে ট্রেডিং কোড, তাহলে আমরা জানি, যারা বিগিনার তাদের জন্য বলছি, ট্রেডিং কোড হলো একটা একটা কোম্পানির নাম, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, কিন্তু শেয়ার মার্কেটে গোটাটা নাম দিয়ে ট্রেড হয় না, ওরা একটা সংক্ষিপ্ত সুবিধার জন্য, যাতে ট্রেড করে যারা যারা কম্পিউটার চটাচট বসায় তাদের সুবিধার জন্য এটা কোড দেওয়া হয়, যাতে করে কুইক, অল্প সংখ্যা কয়েকটা ডিজিট দিয়ে, যাতে অক্ষর লেটার দিয়ে যাতে করে কুইক এটা বসানো যায়, সেটাকে বলছি আমরা ট্রেডিং কোড। তাহলে ট্রেডিং কোড যেমন এখানে আছে দেখেন, আমরা নেটওয়ার্কস লিমিটেড, এর ট্রেডিং হচ্ছে এ, এ এম, মানে আমার নেট, এ আমার, এ এ এম আর এ এন ই টি, এটা হচ্ছে তার কোড, এটা হচ্ছে তার কোড, আর এটা হলো কোম্পানির নাম। তাহলে আপনাকে ট্রেড করতে হলে, যারা তোমরা বিগিনার, বিশেষ করে আপনারা যারা বিগিনার, নতুন আপনারা শেয়ার মার্কেটে ঢুকছেন, যারা জানেন না তাদের জন্য বেসিক্যালি বলতেছি এটা আমি। তাহলে ট্রেডিং কোডটা কি? ট্রেডিং কোড হচ্ছে যে কোড দিয়ে আপনার যদি একটা শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে যারা ইয়েতে বসে আছে হাউজে, তাদেরকে বলতে হবে আমি এটা শেয়ার কিনতে চাই। তখন আমি যেমন স্কয়ার ফার্মা বা আমরা আমরা নেটওয়ার্ক লিমিটেড বলবো, তখন কিন্তু সে গোটাটা বসাবে না, সে বসাবে এ এম আর, এটা কয়েকটা অক্ষর বসালে অটোমেটিক চলে আসবে, আমরা এটা দেখবো এখানে। তাহলে ট্রেডিং কোডটা হলো ওই কোম্পানির সংক্ষিপ্ত, যেটা দিয়ে ট্রেড হয়। এরপরে কোম্পানির নাম, বুঝতেই পারছেন যে কোম্পানির নাম,
ফুল নামটা এখানে শো হবে। ইনস্ট্রুমেন্ট টাইপ অর্থাৎ যেটা আমি কিনতে যাচ্ছি এটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট, আমি নিচে আপনাদেরকে দেখাবো। ওখানে ইনস্ট্রুমেন্ট টাইপের মধ্যে দেখবেন আছে মিউচুয়াল ফান্ড আছে, ইকুইটি আছে। তো ইকুইটি মানে বুঝবেন যে শেয়ার, ইকুইটি মানে হচ্ছে শেয়ার, আমি কোম্পানির মালিকানা কিনতেছি। তারপরে যদি মিউচুয়াল ফান্ড হয়, মিউচুয়াল ফান্ড কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু আহ, একটা ফান্ড ক্রিয়েট করে প্রতিষ্ঠানগুলো, করে সেটা দিয়ে আবার শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরা ওই অন্যান্য কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মা যেমন সে ওষুধ তৈরি করে বিক্রি করে লাভ করছে, মিউচুয়াল ফান্ড কিন্তু এরকম না। মিউচুয়াল ফান্ড কি করে, এইটা একটা ফান্ড তৈরি করে, যেমন আমরা 10 জন মিলে যদি মনে করি 10 জনের ফান্ড একত্রিত করে আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করলাম, জাস্ট দিস টাইপ, এরাও আইপিও ইস্যু করে টাকা সংগ্রহ করে, করে এই ফান্ডটা তখন শেয়ার বাজারে বিনিয়োগ করেন, কারণ তাদের এক্সপার্ট লোকজন আছে, তারা পোর্টফোলিও মেনটেন করে, তারা অ্যানালাইসিস করে করে তাদের যাতে প্রফিটটা ভালো হয়। আমরা ব্যক্তিগত পর্যায়ে সেরকম ভাবে আমাদের সময় বা এক্সপার্টাইজ অনেকের থাকে না। তো এখন তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট টাইপ আমরা বুঝলাম যে কোম্পানি হলে ইকুইটি, আমি শেয়ার কিনলে সেটা টাইপ হবে ইকুইটি, আর যদি আমি মিউচুয়াল ফান্ড কিনি তাহলে তো মিউচুয়াল ফান্ড গেল। সেক্টর, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি আমার এখানে দেখতে পাবেন সেক্টর, অর্থাৎ আমি যে শেয়ারটা কিনতেছি আমাকে জানতে হবে যে সে কোন সেক্টরের, এটা কি আইটি সেক্টর, এটা কি ফার্মাসিউটিক্যাল সেক্টর, এটা কি ব্যাংক, নাকি সিমেন্ট সেক্টর। অর্থাৎ এইখানে বিজনেসের উপর ভাগ করে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ক্যাটাগরির শেয়ারকে, কোম্পানিগুলোকে তাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী অর্থাৎ সেক্টর অনুযায়ী এখানে ক্লাসিফিকেশন করা আছে। তো আপনি ওইখানে খুঁজতে গেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে একটা একটা করে আপনার জন্য খুব কঠিন হবে, যেটা আমার এখানে আমি দেখাবো আপনাকে কত সহজে আপনি জিনিসগুলো দেখতে পাবেন এখানে। এবং এরপরে আসছে অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধনটা কি? অনুমোদিত মূলধন হচ্ছে যে কোম্পানি যখন একটা তৈরি হয় বা তৈরি হওয়ার পরে অনেক সময় তারা সংশোধন করে এজিএম এর মাধ্যমে, অনুমোদিত মূলধন হলো যে এই কোম্পানি টোটাল কত টাকার মূলধন নিয়ে ব্যবসাটা করবে, এটা তার অনুমোদিত মূলধন। অর্থাৎ কোম্পানি ইস্যু করার সময় ধরে নেয় যে আমি 1 লাখ শেয়ার ছাড়বো, কথার কথা 1 লাখ শেয়ার ছাড়বো, প্রতিটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় তাহলে 1 কোটি বা 10 কোটি, তাহলে আমার টোটাল মূলধন, আমার অনুমোদিত মূলধন হলো 10 কোটি, আমি 10 কোটি টাকার শেয়ার আমি ছাড়তে পারবো। আমার শেয়ারের মূল্য যদি 10 টাকা হয় তাহলে সেইভাবে ভাগ করে আমি যতটা শেয়ার হচ্ছে আমি ততটা শেয়ার ছাড়তে পারবো, অর্থাৎ এইটা হচ্ছে আমার সর্বোচ্চ সীমা, এর বাইরে আমি শেয়ার ছাড়তে পারবো না। তাহলে অনুমোদিত মূলধন এটা কেন জানা জরুরি, যে ওই কোম্পানি অ্যাকচুয়ালি তার এখন যে শেয়ার আছে তার চেয়ে সে আরো নতুন শেয়ার কত ইস্যু করতে পারে, অর্থাৎ রাইট শেয়ার বা বোনাস শেয়ার তার দেওয়ার পসিবিলিটিটা কেমন, এটা একটা অনুমোদিত মূলধনের এই সীমার মধ্যে থাকে। যদিও এটা পরবর্তীতে যদি যখন দেখা যাচ্ছে অনুমোদিত মূলধন আর এই যে পরিশোধিত মূলধন দুইটা যখন সমান হয়ে যায়, পরে অনেক কোম্পানি আবার অনুমোদিত মূলধনের সীমা বাড়িয়ে নেয় সংশোধনের মাধ্যমে। এটা সংশোধনযোগ্য, এমন না যে শুরু করার সময় একটা করছে এটার পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, তা না। তাহলে আমরা কি বুঝলাম, যে অনুমোদিত মূলধন হলো ম্যাক্সিমাম সীমা, যে এই পরিমাণ মূলধন কোম্পানি বাজার থেকে শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করতে পারে। স্পন্সরের মাধ্যমে স্পন্সর শেয়ার হোল্ডার অথবা জেনারেল পাবলিক যেভাবে হোক, তার শেয়ারের টোটাল ভ্যালু হবে, মূলধনের পরিমাণ হবে ম্যাক্সিমাম, এটা এটা হচ্ছে অনুমোদিত মূলধন। এরপর আসছে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন কোনগুলো, যেগুলো আমরা বলতেছি স্টক, অর্থাৎ যে শেয়ারগুলো কোম্পানি অলরেডি ইস্যু করছে এবং এর বিপরীতে ফুল টাকা পেয়ে গেছে কোম্পানি। যেমন পার্থক্য হলো স্পন্সর যারা থাকে তারা কিন্তু হয়তো বললে আমি 1 লাখ শেয়ার নিব বা 10,000 শেয়ার নিব, কিন্তু সে কিন্তু 10,000 শেয়ার নিলে সে 10,000 টাকা অনেক সময় পরিশোধ করে না, সে দেখা যায় একটা পার্সিয়াল, সে হয়তো 5,000 টাকা পরিশোধ করছে আর 5,000 সে পরে দিবে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু পেড আপ শেয়ার, পেড আপ হলো না, পেড আপ হচ্ছে সে করছে হলে 5,000, তাহলে 10,000 নিলেও 10,000 শেয়ারটা নিলেও সে 5,000-এর পেড আপ করছে, তাহলে আমাদের পেড আপ ক্যাপিটাল এখানে হবে 5,000-এর। একইভাবে আইপিওর মাধ্যমে যখন টাকা তুলতেছে যতগুলো, তাহলে সবগুলো এগুলো পেড আপ, তাহলে পেড আপ ক্যাপিটাল মানে কোম্পানি অলরেডি তার যে শেয়ারের যে ইস্যু করার মতো ক্ষমতা তার মধ্যে সে কতগুলো শেয়ার ইস্যু করে বাজার থেকে সে টাকা নিছে, এটা হলো পরিশোধিত মূলধন। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার শেয়ার বিক্রি করে সে কত টাকা
সংগ্রহ করছে, এটা জেনারেল পাবলিক হোক, প্রতিষ্ঠান হোক বা স্পন্সর হোক, কাদের কাছে? টোটাল পরিশোধিত মূলধন হলো এটা। তাহলে আমরা কি বুঝলাম? যে অনুমোদিত মূলধন হচ্ছে সর্বোচ্চ সীমা, এবং পরিশোধিত হলো যে যে পরিমাণ শেয়ার বা স্টক ইস্যু করে কোম্পানি অলরেডি টাকা সংগ্রহ করছে। তাহলে এখানে আছে আর একটা মোট ইস্যুকৃত শেয়ার। তাহলে মোট ইস্যুকৃত শেয়ার, এখানে মোট ইস্যুকৃত শেয়ার, এই যে মোট ইস্যুকৃত শেয়ার, তাহলে কি মোট ইস্যুকৃত শেয়ার যে টোটাল অলরেডি কত, এই যে মোট ইস্যুকৃত শেয়ারের সাথে সম্পর্ক হলো পরিশোধিত মূলধনের। মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যার সাথে যদি শেয়ারের দাম গুণ করা হয় তাহলে এটা পাওয়া যায় পরিশোধিত মূলধন। অনেক সময় হয় কি প্রিমিয়ামে বিক্রি হয়, তো প্রিমিয়ামটা এই শেয়ার সংখ্যার সাথে ডাইরেক্ট পরিশোধিত মূলধনের সাথে ওইভাবে আসবে না। প্রিমিয়াম হলে প্রিমিয়ামটা আলাদাভাবে রাখে, বা অনেক সময় ডিসকাউন্ট ইস্যু করে। তো আমরা শুধু বুঝি, এইটুকু বুঝি এখানে যে পরিশোধিত মূলধন হলো যে পরিমাণ টাকা কোম্পানি শেয়ার ইস্যু করে পেয়েছে। আর মোট ইস্যুকৃত শেয়ার হচ্ছে কোম্পানির টোটাল মার্কেটে শেয়ার কতগুলো আছে। তো এইটা আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগুলো আমাদেরকে কিভাবে সহায়তা করতে পারে, এগুলো নিয়ে আমি বলবো। দেন আসছে যে সর্বশেষ এজিএম এর তারিখ। তো এজিএম আমরা জানি এজিএমটা কি, অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির এটা আইনগতভাবে প্রত্যেক বছরে তাকে একটা সকল সদস্যদেরকে নিয়ে, যতজন শেয়ার হোল্ডার আছে, আপনার যদি 1000 শেয়ার থাকে তাহলে আপনি কিন্তু 1000 ভোটের মালিক, যদিও আপনি একা যাবেন ওইখানে। অর্থাৎ এক একটা শেয়ার মানে এক একটা ভোট। যে কারণে দেখবেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা স্পন্সর শেয়ার হোল্ডার, যাদের শেয়ার বেশি আছে, ওরাই চেয়ারম্যান নির্বাচিত হয়, ওরাই ডিরেক্টর হয়। আদারওয়াইজ কিন্তু জেনারেল পাবলিক তারা যদি সবাই এক জায়গায় হয়, এদের শেয়ার বেশি করে একজনকে, ধরেন আপনার একটা শেয়ার আছে কিন্তু আপনিও হয়ে যেতে পারেন কোম্পানির ডিরেক্টর, যদি আর সবাই আপনাকে ভোট দেয়। কিন্তু এখানে ভোটটা হচ্ছে কি, যে যতগুলো যার শেয়ার তার ততটা ভোট। তাহলে এইখানে এজিএম, সর্বশেষ এজিএম এর তারিখ, তো এইটা জানা কেন জরুরি? যে কোন কোম্পানি যদি আপনাকে, আপনি তো কোম্পানির শেয়ার কিনছেন কিসের জন্য? আপনার ডিভিডেন্ড পাবেন এবং কোম্পানির আয় বাড়লে আপনার শেয়ারের দাম বাড়ে। আমরা কিন্তু জেনারেল কনসেপ্ট আছে, আমি শেয়ার কিনলে আমার এটার দাম বাড়বে, সেখান থেকে আমি বিক্রি করে লাভ করব। ডিভিডেন্ড এখানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আসলে গৌণ, এটা মুখ্য না। আমরা অনেকেই ডিভিডেন্ডের লোভ করি না, আমরা করি কি শেয়ারের দাম বাড়বে, তো শেয়ারের দাম তো বাড়বে, তো ডিভিডেন্ডের সাথে মানে ডিম আগে না মুরগি আগে, ব্যাপারটা এরকম। তাহলে আমার যদি কোম্পানি ভালো প্রফিট করে, ভালো ডিভিডেন্ড দিতে পারবে, তাহলে ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা হলেই না কোম্পানি শেয়ারের দাম বাড়বে। তাহলে আমাদেরকে এই এজিএম এর তারিখটা খেয়াল রাখতে হবে। যে কোম্পানি প্রতি বছর এজিএম করতে পারে না রেগুলার, তাহলে সে প্রতি বছর ডিভিডেন্ডও দিতে পারে না। তার শর্ত হলো যে তাকে রেগুলার এজিএম করতে হবে। তাহলে ভালো কোম্পানি আপনাকে বুঝতে হলে যে দেখতে হবে যে কোম্পানি প্রতি বছরের এজিএম করে কিনা, এবং সর্বশেষ কখন এজিএম করছে। অর্থাৎ এজিএম এর সাথে দেখবেন যে ডিভিডেন্ড ডিক্লারেশনের একটা সময় আছে, আর ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় কিন্তু দেখবেন যে শেয়ারের দামটা বাড়ে। ওই শেয়ারের নর্মালি একটা প্রত্যাশা থাকে ভালো ডিভিডেন্ড দিবে, তখন এটা দাম বেড়ে যায়। অর্থাৎ প্রতি বছরের আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কখন আসলে এই কোম্পানিটার কেনার আগে যে তার লাস্ট এজিএম কবে হয়েছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, এজিএম এর আর্থিক বছর শেষ। অর্থাৎ এজিএমটা যে হয়েছে একটা নির্দিষ্ট আর্থিক বছরের ভিত্তিতে, এমন হতে পারে 2025 সালের আর্থিক বছর শেষ হয়েছে, কোম্পানি এজিএম করেনি, কোম্পানি এসে এজিএম করলো 26 সালে। তাহলে এজিএম এর তারিখ হলো 26 সালের, কথার কথা 26 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি বা জুলাই, কিন্তু তার হিসাব বছর শেষ হয়েছে হয়তো ডিসেম্বরের 31 তারিখে 25 সালে। তাহলে কি দাঁড়ালো যে আমাকে এজিএমটাও জানতে হবে, এবং এজিএমটা কোন অর্থ বছরের ভিত্তিতে সেটাও আমাকে জানতে হবে। তাহলে এইগুলো সিদ্ধান্ত কেন আমাদের জন্য জানা জরুরি আমার শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে? কারণ আমাকে জানতে হবে বিনিয়োগের আগে যে এই কোম্পানির ট্রেডিং কোড কি, কোম্পানির নাম কি, তারপরে এইটার কি ধরনের আমি ইনস্ট্রুমেন্ট কিনতে যাচ্ছি, আমি কি এটা বন্ড কিনছি ওই কোম্পানির, নাকি ওই কোম্পানির আমি ওনারশিপ শেয়ার কিনতেছি, ইকুইটি কিনতেছি। আর একটা সেক্টর, কোন সেক্টরে এই কোম্পানিটা, আমি যে কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছি সেই সেক্টরের অবস্থার কি, ফিউচার কি ভালো নাকি খারাপ। আমাকে এটা বুঝতে হবে যে এই মার্কেট ট্রেন্ড দেখে যে এই কোম্পানির এই সেক্টরটা ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন ধরেন সিমেন্ট সেক্টর, এখন যদি মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার বা এই সময় গেল অনেক দিনে ভালো বড় ধরনের কনস্ট্রাকশন কাজ হয়নি দেশে, তখন কি হবে? শেয়ারের সিমেন্টের ডিমান্ড কমে যাবে।
যাওয়ার পরে তখন তার সেই সিমেন্ট কোম্পানিগুলো ভালো করবে না স্বাভাবিক কারণে। তাহলে যদি দেখা যায় যে সামনে এই ধরেন এখন বিএনপি সরকার আসছে, এখন যদি মনে করা হয়, যদি জনগণের মধ্যে পারসেপশন এরকম থাকে যে এরা বড় বড় মেগা প্রজেক্ট করবে, অনেক সিমেন্ট লাগবে দেশে, তাহলে সিমেন্টের চাহিদা বাড়বে বা রডের চাহিদা বাড়বে, তাহলে বিএসআরএম স্টিলের দাম বাড়ার সম্ভাবনা আছে। বা আরএসআরএম যেগুলো কোম্পানি এখানে ডিল হয় শেয়ার বাজারে, যেগুলো শেয়ার আছে, বা লাফার সুরমা বা মেঘনা সিমেন্ট, এগুলোর তখন সিমেন্টের চাহিদা বাড়বে, এগুলোর দাম বাড়বে। তাহলে এই এই যে তাহলে আপনাকে শেয়ার কেনার আগে আপনাকে সেক্টরটা জানতে হবে, অনুমোদিত মূলধন জানতে হবে যে কোম্পানির সর্বোচ্চ সীমা কি, পরিশোধিত ওই কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত, তারপরে ইস্যুকৃত শেয়ার এই কোম্পানির কতগুলো শেয়ার ইস্যু করা আছে, এটা কেন জানতে হবে? দেখবেন খেয়াল করে যে যে কোম্পানির শেয়ার সংখ্যা কম সেগুলোকে বলে লো। অর্থাৎ লো বলতে এই সেন্সে যে এগুলো হাই ভোলাটাইল, এটা দেখবেন যে এইসব শেয়ারগুলো নিয়ে বেশি কারসাজি হয়। অল্প শেয়ার, যার টাকা বেশি আছে সে বেশি সংখ্যক শেয়ার কিনে আবার বেচে, বেচে সে মার্কেটে একটা কন্ট্রোল নিতে পারে। কিন্তু যেই কোম্পানির শেয়ার অনেক বেশি, ধরেন লাফার্সমা বা স্কোয়ার ফার্মা, এদের অনেক বড় বড় মূলধন ক্যাপিটাল, বা আমেরিকান স্টক এক্সচেঞ্জের কথা যদি বলতেন, নাভিদা বা অ্যাপল, গুগল, এদের ট্রিলিয়ন ডলারের তাদের মার্কেট ক্যাপিটাল। তাহলে তাহলে সেক্ষেত্রে কি এগুলো সহজে মার্কেট ম্যানিপুলেট করতে পারে না। এই জন্য আপনাকে জানতে হবে যে ওই কোম্পানির শেয়ার কেনার আগে যে আসলে এই কোম্পানি যে আমি কিনছি, এই কোম্পানির শেয়ার কতগুলো আছে মার্কেটে। এবার আমরা তাত্ত্বিক আলোচনা ছেড়ে আপনাকে, আমি এখন আমার স্ক্রিনটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি নিচে দেখতে পাবেন প্রত্যেকটা কোম্পানির এই তথ্যগুলো আছে, ক্রমিক নাম্বার দিয়ে, ট্রেডিং কোড, কোম্পানির নাম, ইনস্ট্রুমেন্ট টাইপ, সেক্টর, অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন মিলিয়ন টাকায়। এগুলো আপনি প্রত্যেকটা ইয়ার এখানে পাবেন। আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে পাবেন, আপনি প্রত্যেকটা কোম্পানির আপনাকে ইন্ডিভিজুয়ালি ইয়াতে ঢুকতে হবে, ঢুকে আপনাকে দেখতে হবে, যেটা আপনার পক্ষে এটা কোয়াইট ইম্পসিবল। আপনি হয়তো কোনোটা টার্গেট করেন, করে তারপরে দেখেন, সেটা আলাদা। কিন্তু আমার এখানে আপনি প্রত্যেকটা কোম্পানির সিরিয়ালে যতটা ইনস্ট্রুমেন্ট আছে, এখানে এখানে 396টা ইনস্ট্রুমেন্ট, এই যে এখানে দেখেন। সেক্টর আছে মোট 19টা, সেক্টর আছে 19টা, এখানে দেখেন সামারি দেখাচ্ছে। এবং ইনস্ট্রুমেন্ট টাইপ হলো দুই প্রকার, একটা হচ্ছে ইকুইটি অর্থাৎ শেয়ার, আর আছে মিউচুয়াল ফান্ড, আর আছে মিউচুয়াল ফান্ড। তাহলে এখন আমি এখানে আমি সার্চে কিভাবে দেখবো? তাহলে আমি সার্চে এখন আমি যদি পার্টিকুলার কোনো একটা স্টকের, সে মনে করেন আমি আপতা বটোই দেখতে চাইলাম, তাহলে আপতা বটোতে আমি যখন ক্লিক দিব, দেখেন নিচে আপতা বটোর আপনার এখানে তার ফিল্টার করা আইটেম আপনি দেখতে পাচ্ছেন এখানে। আপতা বটো, তার কোম্পানির নাম আফতাব অটোমোবাইলস লিমিটেড, এটা ফুল নাম, আর ট্রেডিং কোড হচ্ছে এই যে আপতা বটো এখানে। ইনস্ট্রুমেন্ট টাইপ ইকুইটি অর্থাৎ এর শেয়ার, সেক্টর ইঞ্জিনিয়ারিং, সেক্টর ইঞ্জিনিয়ারিং, অনুমোদিত মূলধন হচ্ছে 3,000, অর্থাৎ 3,000 মিলিয়ন, তার মানে কি 300 কোটি। পরিশোধিত মূলধন, কত টাকার শেয়ার ইস্যু করে সে টাকা অলরেডি সংগ্রহ করছে, সেটা হচ্ছে 1,055.45 মিলিয়ন, তার মানে আমরা করলে 105 কোটি। তাহলে 3 কোটি, 300 কোটি তার সর্বোচ্চ সীমা মূলধন বাড়ানোর। অলরেডি সে তার মূলধন হচ্ছে 105 কোটি, তার মানে এখন সে প্রায় 200 কোটি টাকা সে এখনো শেয়ার ইস্যু করে হোক, সে নতুন শেয়ার ইস্যু করে, অথবা রাইট দিয়ে যেভাবে হোক, সে তার এই ক্যাপাসিটি আছে, সে নতুন ইস্যু করার সক্ষমতা তার, তার প্রভিশন আছে, করতে পারে সে। আহ, তার নতুন অনুমোদন, নতুন করে অ্যামেন্ডমেন্ট করা ছাড়াই, তার আর্টিকেল, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ আর্টিকেল, তো এই অ্যাসোসিয়েশনের মধ্যে থাকে এটা, তো অ্যাসোসিয়েশন সে এটা চেঞ্জ, মেমোরেন্ডামটা চেঞ্জ করা ছাড়াই সে কিন্তু এই 300 পর্যন্ত ইস্যু করতে পারবে, 3,000 পর্যন্ত। তাহলে অলরেডি আছে 1,055 মিলিয়নে আমি বলছি। এবং ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দেখেন এইটা, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এইটা। এবং সর্বশেষ এজিএম এর তারিখ গেছে 29শে ডিসেম্বর 2025, এবং এজিএম এর আর্থিক বছর ছিল 2025। তাহলে 2000 আর্থিক বছরে, 2025 সালের আর্থিক বছরে সে এজিএম করছে, এসে ডিসেম্বরে এসে করছে, তার আর্থিক বছরে 2025 সাল ছিল। এখন আপনি যদি একটা দেখেন যে আহ, যারা ডিভিডেন্ড দেয় না, কথার কথা, এখন আপনি যদি বেক্সিমকো দেখি আমরা, তাহলে বেক্সিমোর কি অবস্থা? বেক্সিমকো দেখেন, বেক্সিমকো, বেক্সিমকো হচ্ছে তার এটা ট্রেডিং কোড, পুরো নাম বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, ইকুইটি, এটা সেক্টর মিসেলেনিয়াস, অনুমোদিত মূলধন মিলিয়নে 3,000,
30,000 এবং পরিশোধিত মূলধনের পরিমাণ 9,432, এটা মিলিয়ন টাকায় বলতেছি আমি। মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দেওয়া আছে দেখেন, অনেক বড় ফিগার, 9, 43, 236, 262, অনেক বড় ফিগার। এবং তার সর্বশেষ এজিএম হয়েছে 30শে ডিসেম্বর 2024। তার মানে 25 গেছে, 26 চলতেছে, তার মানে এর মধ্যে আর এজিএম হয়নি, কারণ সালমান এফ রহমান তো বন্দি, সার্বিকভাবে ভ্যাকসিন ট্রাভেলে আছে। তাহলে এটা সর্বশেষ এজিএম হচ্ছে কোন বছরের ভিত্তিতে? 2024। তার মানে যারা বেক্সিমোর শেয়ার কিনেছিল তারা 2025 সালে কোনো ডিভিডেন্ড পায় নাই, কারণ 2025 সালের হিসাব বছর তো এখনো এর উপরে কোনো এজিএমই হয় নাই। তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তাহলে যে কোম্পানির শেয়ার সংখ্যা কম, এগুলোর মার্কেটে বেশিরভাগ দেখবেন যে এগুলো নিয়ে গেমিং হয়, এগুলোর উপর গেম চলে এবং এটাকে মার্কেটকে প্রভাবিত করতে পারে। আর যে কোম্পানির শেয়ার সংখ্যা বেশি মার্কেট আউটস্ট্যান্ডিং, সেইগুলো মানে এগুলোকে ম্যানিপুলেট করা একটু কঠিন। এই জন্য শেয়ার কেনার আগে আপনাকে বিষয়গুলো দেখতে হবে। তো এই ছিল আমার আজকের এই পর্যন্ত আলোচনা। যে আমার এই স্ক্রিনটা আপনারা পাবেন, আমি এটা শেয়ার করে দেবো। এখানে আপনার প্রত্যেকটা কোম্পানির আপনি এই বেসিক ইনফরমেশনগুলো এখানে আপনি পাবেন, জাস্ট এখানে কোম্পানি সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, আপনি যদি সেক্টর দেখতে চান, কথার কথা সিমেন্ট সেক্টর, আপনি সিমেন্ট সেক্টরে ক্লিক দেন। এবার সিমেন্ট সেক্টরে কয়টা কোম্পানি আছে এখানে দেখাবে আমার। এখানে সিমেন্ট সেক্টরে মোট আছে 60টা কোম্পানি, মোট আছে 60টা কোম্পানি। দেখেন এই যে কি কি কোম্পানি আছে এইখানে আপনি দেখতে পাবেন। এখানে অ্যারামিড সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, হেডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোল মেঘনা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট। তাহলে এইগুলোর প্রত্যেকেরই আপনি তার কোম্পানির নাম পাচ্ছেন, তার ইনস্ট্রুমেন্ট সেক্টর সিমেন্ট তো দেখলেনি, তার অনুমোদিত মূলধন কত, পরিশোধিত মূলধন কত, তারপরে শেয়ার ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত, লাস্ট তাদের এজিএম হয়েছে কবে, কার কবে এজিএম হয়েছে, 30শে ডিসেম্বর 24, 28শে ডিসেম্বর 25, 22শে ডিসেম্বর 25, এবং কার্ডটা কোন অর্থ বছর, এটা 2024 সালে, এটা কোন কোম্পানি একটু দেখে আসি। ও, এটা হলো অ্যারামিড। তার মানে অ্যারামিটের যারা কিনছে, শেয়ার কিনছে, তারা 25 সালে কোনো ডিভিডেন্ড পায় না, কারণ এটা সর্বশেষ এজিএম হচ্ছে 2024 সালে। আর অন্যগুলো দেখেন সব 25 সালে আছে, আর তার মানে এগুলো রেগুলার ডিভিডেন্ড দেয়। তো আপনাদের এই ছিল আলোচনা। আপনি তাহলে এখানে সিলেক্ট, আপনার যদি করেন, ফুড অ্যালাইড দেন, তাহলে ফুড অ্যালাইডে কয়টা আছে? এখানে আছে 21টা। এই যে এখানে দেখাচ্ছে 21টা কোম্পানি আছে এবং প্রত্যেকের আপনি ডাটা পাবেন। ইনস্ট্রুমেন্ট টাইপ যদি দেন, ইকুইটি কথার কয়টা, মিউচুয়াল ফান্ড কয়টা, আপনি যদি মিউচুয়াল ফান্ড সিলেক্ট দেন, এই মিউচুয়াল ফান্ড আছে 36টা। এই যে এখানে দেখাচ্ছে মিউচুয়াল ফান্ড আছে 36, এবং প্রত্যেকের ডিটেলসটা এখানে পাবেন, কবে কবে কার এজিএম হয়েছে, কবে অর্থ বছর শেষের উপরে এজিএম তো এটার হয় না সাধারণত মিউচুয়াল ফান্ডের। এখানে শুধু ডিভিডেন্টের ইয়ার বছরেরটা উল্লেখ থাকে যে কবে হয়েছে। তাহলে আমরা, এই ছিল আজকের আলোচনা। আমি গ্রাজুয়ালি এর পরে আমি আরো যে মডিউলগুলো আছে কোনটাতে কি কি বেনিফিট আছে, আপনি কিভাবে কাজগুলো করবেন আমার এই ওয়েবসাইটে, তাহলে আশা করি আপনাদের এটা খুব হেল্পফুল হবে আপনাদের প্রাথমিক আলোচনার জানার জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনার আগে আপনি তার মূলধন কেমন আছে, তার এজিএমটা নিয়মিত হয়েছে কিনা, হ্যাঁ, তার অনুমোদিত তার শেয়ার সংখ্যা কতগুলো আছে মার্কেটে, এই তথ্যগুলো আপনি এই আমার এই এই মডিউল থেকে পেয়ে যাবেন আপনি। তাহলে মেনু, স্টক অ্যানালিসিস এবং ফার্স্ট মেনু, বেসিক ইনফরমেশন এইখানে। আর পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনাদের এটা হেল্প হবে। আবার কথা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।